ভোর হয়ে গেল। হলুদ শাড়ি পরা এবং একজন সাধারণ গ্রামের মহিলার মতো দেখতে এক মহিলা ধীরে ধীরে বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। কেউই বুঝতে পারেনি যে তিনি আর কেউ নন, জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মাদাম অঞ্জনা রাঠর। অঞ্জনা রাঠর ইচ্ছাকৃতভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করেছিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। স্মৃতিতে ডুবে তিনি রাস্তার পাশের একটি দোকান থেকে গোলগাপ্পা খাওয়ার সিদ্ধান্ত নেন, ঠিক যেমনটি তিনি আগে করতেন। একটু এগিয়ে যাওয়ার সময় তার চোখ রাস্তার পাশের একটি ছোট দোকানে পড়ে। সেখানে প্রায় 50 বছর বয়সী একজন দুর্বল বৃদ্ধ লোক গোলগাপ্পা বিক্রি করছিলেন। অঞ্জনা ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে বলল, চাচা, দয়া করে 1 প্লেট গোলগাপ্পা দিন। কাকা হেসে দ্রুত প্লেটে মশলাদার এবং টক গোলগাপ্পা রেখে তার হাতে দিলেন। অঞ্জনা রাঠর যখন গোলগাপ্পা খেতে শুরু করলেন, তখন তার মুখ আনন্দে স্পষ্ট হয়ে উঠল। ছোটবেলা থেকেই তিনি গোলগাপ্পা খুব পছন্দ করতেন, কিন্তু তার কর্তব্য এবং ব্যস্ত জীবনের কারণে তিনি খুব কমই এমন সুযোগ পেতেন। তিনি চুপচাপ স্বাদ উপভোগ করছিলেন। হঠাৎ 3-4 জন পুলিশ সদস্য নিয়ে একজন ইন্সপেক্টর এসে পৌঁছলেন। তিনি গাড়ির কাছে থামলেন এবং রেগে বললেন, এই বৃদ্ধ, তাড়াতাড়ি টাকা বের করে নাও। হঠাৎ আওয়াজ শুনে বৃদ্ধ কাকা ভয় পেয়ে গেলেন। তার হাত কাঁপতে লাগলো। তিনি তোতলাতে লাগলেন, স্যার, এটা তো দিনের শুরু। আমি এখনো কিছু আয় করিনি, কোনো গ্রাহক আসেনি। সন্ধ্যায় আসার পর আমি আপনাকে টাকা দেব। আমার এখন কোনো উপায় নেই। এই কথা শুনে ইন্সপেক্টর বিনোদ রানা রেগে গেলেন। কিছু না ভেবেই তিনি কাকুকে জোরে থাপ্পড় মারলেন। এটা দেখে অঞ্জনা রাঠোর হতবাক হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে বললেন, অপেক্ষা করুন ইন্সপেক্টর, আপনি তার কাছে কি চাইছেন এবং কেন? তাকে থাপ্পড় মারার আপনার কি অধিকার? কোনো কারণ ছাড়াই একজন দরিদ্র ব্যক্তির সাথে এমন করার আপনার কোনো অধিকার নেই। ইন্সপেক্টর তার দিকে কটাক্ষ করে বললেন, হস্তক্ষেপ করো না। তুমি কি জানো ব্যাপারটা কি? বেশি কথা বললে আমি তোমাকে এখনই গ্রেপ্তার করব। চুপ করে থাকো। অঞ্জনা রেগে বলল, দেখুন, তুমি যা করছো তা একেবারেই অন্যায়। আইনে কোথাও লেখা নেই যে গরিবদের কাছ থেকে টাকা আদায় করা উচিত। তুমি তাদের উপর অত্যাচার করছো। তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে। তোমার পথ সংশোধন করো। এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গেলেন। তিনি মেজাজ হারিয়ে অঞ্জনার গালে জোরে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় এত জোরে ছিল যে অঞ্জনা সামান্য আহত হয়েছিলেন। তিনি থমকে গেলেন, কিন্তু আবার শান্ত হলেন। তিনি রেগে বললেন, তুমি আমার গায়ে হাত তুলেছ, এখন আমি তোমার বিরুদ্ধে এফআইআর করব। ইন্সপেক্টর হেসে হুমকি দিলেন, তুমি কি এফআইআর বোঝো নাকি? বেশি কথা বললে তোমাকে এত মারধর করব যে তুমি বাড়ি যেতে পারবে না। এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। ইন্সপেক্টর রেগে আবার গোলগাপ্পা বিক্রেতার কলার ধরে চিৎকার করে বললেন, বুড়ো, এত চালাক হওয়ার চেষ্টা করো না। তাড়াতাড়ি টাকা বের করে নাও, নয়তো আমার গাড়ি ভেঙে দেব। এই বলে ইন্সপেক্টর রেগে গাড়িটিকে জোরে লাথি মারলেন। গাড়িটি উল্টে গেল এবং সমস্ত গোলগাপ্পা রাস্তায় ছড়িয়ে পড়ল। বেচারা কাকা ভয়ে কেঁদে ফেললেন। হাঁটু গেড়ে বসে সেগুলো জড়ো করলেন। ঠিক তখনই ইন্সপেক্টর তার লাঠি তুলে তার পিঠে জোরে আঘাত করলেন। কাকা হাত জোড় করে অনুনয় করতে লাগলেন, স্যার, আমি সত্যি বলছি, আমি এখনো কিছুই আয় করিনি। সন্ধে আসুন, আমি যা আয় করি তা আপনাকে দেব। দয়া করে আমাকে মারবেন না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে অঞ্জনা রাঠোর আর সহ্য করতে পারলেন না। তিনি রেগে সামনে এগিয়ে এসে বললেন, কাকা, আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। এই লোকেরা গরিবদের উপর অত্যাচার করছে, তাদের কোনো লজ্জা নেই। অনেক কষ্টে আপনারা আপনাদের গাড়ি দাঁড় করিয়ে ব্যবসা চালান। তুমি তোমার পরিবারকে খাওয়াও, আর এই লোকেরা তোমার পরিশ্রম লুট করছে। ইন্সপেক্টর সাহেব, এখন আমি তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেব। ইন্সপেক্টর হেসে বললেন, আরে, তোমার এত সাহস যে তুমি আমাকে তোমার জায়গা দেখিয়ে দেবে? আমার সামনে তোমার কি অবস্থা? যাও, তোমার কাজ করো। যদি তুমি বাজে কথা বলো তাহলে আমি তোমাকে এত মারব যে তুমি হাঁটতে পারবে না। এই বলে ইন্সপেক্টর এবং তার সাথে দাঁড়িয়ে থাকা কনস্টেবল চলে যেতে লাগলেন। যাওয়ার সময় ইন্সপেক্টর ঘুরে কাকাকে হুমকি দিলেন, সন্ধে আবার আসব। যদি আমরা টাকা না পাই তাহলে তুমি বা তোমার গাড়ি কেউই রেহাই পাবে না, বুঝতে পেরেছেন? এই বলে তারা সেখান থেকে চলে গেল। অঞ্জনা রাঠোর তৎক্ষণাৎ কাকার কাছে গেলেন আর তিনি আদরের সাথে বললেন, চাচা, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, বাড়ি যাও। আমি এই পুলিশদের একটা শিক্ষা দেব। কাকা কেঁদে বললেন, বাছা, তুমি আমার সাথে এত কিছু কেন করলে? আমার জন্য তোমাকে মারধর করা হয়েছে? তুমি কি করতে পারো? ওরা ওদের পুলিশ। ওরা বছরের পর বছর ধরে আমাদের উপর অত্যাচার করে আসছে। আমরা কিছুই করতে পারিনি।
তুমিও কিছু করতে পারবে না, শুধু সব ছেড়ে দাও। অঞ্জনা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, না চাচা, যথেষ্ট হয়েছে। তুমি জানো না আমি কি করতে পারি। আমি নিশ্চিত করব যে এই লোকদের তাদের অপরাধের শাস্তি দেওয়া হোক। চিন্তা করো না, শুধু বাড়ি যাও আর বিশ্রাম নাও। এই বলে অঞ্জনা রাঠোর চলে গেলেন এবং সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে পৌঁছানোর পর রাস্তায় যা ঘটেছিল তার সবই তার মনে ভেসে উঠল। তার রক্ত টকবক করে উঠল। তিনি মনস্থির করলেন, আমি ওকে যেতে দেব না। প্রথমে আমি এই ইন্সপেক্টরের বিরুদ্ধে একটা রিপোর্ট দায়ের করব এবং তাকে সাসপেন্ড করব। পরের দিন সকালে অঞ্জনা রাঠোর নিজেকে একজন সাধারণ মহিলার মতো সাজিয়ে তুললেন। তিনি একটা সাদা শাড়ি পরে কেউ তাকে চিনতে না পেরে থানায় গেলেন। প্রবেশ করার সাথে সাথেই তিনি একজন কনস্টেবলকে দেখতে পেলেন। সেই কনস্টেবল যে গতকাল রাস্তায় ইন্সপেক্টরের সাথে ছিল। অঞ্জনা তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর বিনোদ রানা কোথায়? কনস্টেবল উত্তর দিল, ম্যাডাম, সে কোনো কাজে শহরে গেছে, এসএইচও বাইরে আছে। ঠিক তখনই এসএইচও রাকেশ ভার্মা পেছনের দরজা দিয়ে ঢুকলেন। তার চোখ সাদা শাড়ি পরা মহিলার ওপর পড়ল এবং তিনি সরাসরি অঞ্জনা রাঠোরের কাছে গেলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে কেন? আপনার কাজ কি? কনস্টেবল এবং এসএইচও রাকেশ ভার্মা বুঝতে পারেননি যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ চেহারার মহিলাটি আসলে জেলার পুলিশ সুপার অঞ্জনা রাঠোর, যিনি তার নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছিলেন। তার মিষ্টি অথচ দৃঢ় কণ্ঠে তিনি বললেন, স্যার, আমি ইন্সপেক্টর বিনোদ রানার বিরুদ্ধে একটা রিপোর্ট দায়ের করতে চাই। সে রাস্তায় গোলগাপ্পা বিক্রি করা এক বৃদ্ধকে চড় মেরেছিল। সে তার গাড়ি উল্টে দিয়েছিল এবং রাস্তায় তার জিনিসপত্র ছড়িয়ে দিয়েছিল। যখন আমি তাকে থামালাম, সে আমাকেও মারধর করেছিল। সে ওই পরিব লোকটির সাথে নির্মম আচরণ করেছিল। আমি এখানে এসেছি যাতে ইন্সপেক্টর বিনোদ রানার বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায়। তোমার অবিলম্বে রিপোর্ট লেখা উচিত। এই কথা শুনে এসএইচও রাকেশ ভার্মা হতবাক হয়ে গেলেন। তিনি অঞ্জনাদের দিকে এদিক ওদিক তাকিয়ে বললেন, তুমি কি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছো? তুমি কি করছো? সে এখানকার ইন্সপেক্টর। আমরা তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারবো না। আর যদি সে আমাদের চড় মারে? এসব ভুলে যাও। ওই গরিব লোকেরা কি করতে পারে? অযথা চিন্তা করো না আর বাড়ি চলে যাও। এই কথা শুনে অঞ্জনা রাঠোরের রক্ত টকবক করে উঠল। তিনি রেগে বললেন, দেখুন, আমাকে আইন শেখাও না। এই দেশের প্রতিটি নাগরিক সমান। ধনী হোক বা গরিব, কেউ যদি অপরাধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আর যদি তুমি রিপোর্ট না করো তাহলে আমি তোমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবো, বুঝতে পারছো? রাকেশ ভার্মা এটা শুনে রেগে গেলেন। রাগে গলা উঁচু করে বললেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সাহস কি তোমার আছে? আমি চাইলে তোমাকে এখনই জেলে পুরে দিতে পারি। বেশি কথা বলা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। তুমি জানো না আমাদের ক্ষমতা কত। চুপচাপ চলে যাওয়াই ভালো। অঞ্জনা রাঠোর তার চোখের দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে আমাকে তোমাকে আর তোমার ইন্সপেক্টরকে তোমার জায়গা দেখাতে হবে। কিন্তু মনে রেখো, আমি ফিরে এলে তোমরা দুজন এই থানায় থাকতে পারবে না। আমার কথা মনে রেখো। এই বলে তিনি রেগে থানা থেকে বেরিয়ে গেলেন। কনস্টেবল এবং অন্যান্য কনস্টেবলরা চুপচাপ একে অপরের দিকে তাকালো। সবার মনে একই প্রশ্ন ছিল, এই মহিলাটি কে যে এত নির্ভীকভাবে কথা বলে চলে গেল? অঞ্জনা রাঠোর বাড়ি ফিরে এলেন। তার রাগ আরও বেড়ে গেল। তিনি মনে মনে বললেন, এই থানা ব্যাখ্যা দাবি করছে। যদি এই ধরনের লোকেরা এখানে থেকে যায় তাহলে তারা দরিদ্রদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতে থাকবে এবং শহরকে ধ্বংস করতে থাকবে। এখন তাদের প্রকাশ করতে হবে। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট বিকাশ যাদবের অফিসে গেলেন। ভেতরে ঢোকার সাথে সাথে তিনি পুরো ঘটনাটি ডিএমকে বললেন। সবকিছু শুনে ডিএমের রক্ত টকবক করে উঠল। তিনি কঠোর স্বরে বললেন, ম্যাডাম অঞ্জনা, আপনি যা বলেছেন তা একেবারেই লজ্জাজনক, কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রমাণের প্রয়োজন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? অঞ্জনা তৎক্ষণাৎ তার ফোন বের করে বললেন, হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। যখন আমি থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম তখন আমার ফোন রেকর্ডিং করা ছিল। এসএইচও রাকেশ ভার্মার সমস্ত কথা রেকর্ড করা হয়েছিল। আর এই ভিডিওটি দেখুন, এতে ইন্সপেক্টর বিনোদ রানা কাকাকে থাপ্পড় মারছেন এবং তার গাড়ি উল্টে দিচ্ছেন। আমি নিজেই সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে এই ফুটেজটি তুলেছি। ডিএম রেকর্ডিং এবং ফুটেজটি দেখলেন। তার রাগ চরমে পৌঁছে গেল। তিনি বললেন, এই দুইজনকে সাসপেন্ড করা একান্তই জরুরি। যদি এই ধরনের পুলিশ সদস্য থানায় থেকে যায় তাহলে মানুষ ভয়ে থাকবে এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আর নয়, আমি আগামীকাল সকালে একটা সংবাদ সম্মেলন ডাকব। সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ এবং মিডিয়া উপস্থিত থাকবে এবং আমি তাদের সামনে তাদের অপকর্ম প্রকাশ করে তাদের বরখাস্ত করব।
ম্যাডাম অঞ্জনা, চিন্তা করবেন না, আগামীকাল অপেক্ষা করুন এবং অবশ্যই সবাই আসবেন। অঞ্জনা রাঠোর মাথা নাড়িয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় অফিসে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো। হলটি ভিড়ে পরিপূর্ণ, মিডিয়া ক্যামেরা ঝলমলে ছিল। বড় বড় নেতা, কর্মকর্তা, এসপি, এসডিএম, ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সকলেই উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। সবাই অপেক্ষা করছিল আজ কি প্রকাশ পাবে। সভাকক্ষ নীরব হয়ে গেল। ক্যামেরা চালু ছিল। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, মিডিয়া এবং অসংখ্য পুলিশ অফিসার সামনে বসেছিলেন। তারপর ডিএম বিকাশ যাদব মাইক্রোফোন তুলে গভীর কণ্ঠে বললেন, আজ আমি আপনাদের সকলকে একটি অত্যন্ত গুরুতর বিষয় সম্পর্কে অবহিত করতে এসেছি। আমাদের জেলার থানায় ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ ভার্মা এমন একটি কাজ করেছেন যা পুলিশের পোশাককে কলঙ্কিত করেছে। জনসাধারণকে রক্ষা করার জন্য যে পোশাকটি ব্যবহার করা হয় সেটি পরে এই লোকেরা এমন একটি অপরাধ করেছে যা মানুষ দরিদ্রদের উপর অত্যাচার করত এবং আইনকে উপহাস করত। এই কথা শুনে পুরো হল কানাঘুষু ভরে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর ডিএম মাইক্রোফোনটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট অঞ্জনা রাঠোরের হাতে দিলেন। অঞ্জনা রাঠোর আত্মবিশ্বাসের সাথে মাইক্রোফোনটি তুলে বললেন, আপনারা সকলেই জানেন যে পুলিশের কাজ জনসাধারণের সেবা করা, কিন্তু যখন একই পুলিশ জনসাধারণের উপর অত্যাচার করে তখন আমাদের আওয়াজ তুলতে হয়। কয়েকদিন আগে আমি আমার নিজের জেলার ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ ভার্মাকে দরিদ্রদের কাছ থেকে টাকা আদায় করতে, তাদের মারধর করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে এটি প্রত্যক্ষ করেছি। এই বিষয়ে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এখন আপনাদের সকলের এটি দেখা উচিত। এর সাথে সাথে হলের বড় স্ক্রিনে একটি ভিডিও চালানো হলো। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইন্সপেক্টর বিনোদ রানা রাস্তার ধারে একজন বয়স্ক গোলগাপ্পা বিক্রেতাকে চড় মারছেন, তাকে ধাক্কা মেরে ফেলেছেন এবং হুমকি দিচ্ছেন। এরপর থানায় এসএইচও রাকেশ ভার্মা মহিলার সাথে দুর্ব্যবহার করেন এবং রিপোর্ট করতে অস্বীকৃতি জানান। ভিডিওটি শেষ হবার সাথে সাথে পুরো হল হট্টগোলে ফেটে পড়ে। মিডিয়া সদস্যরা তাদের ক্যামেরার ঝলকানি বাড়িয়ে দেন। বেশ কয়েকজন নেতা ক্ষুব্ধ হয়ে উঠে ঘোষণা করেন, এই ধরনের অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। অঞ্জনা রাঠোর তখন সবার সামনে তার রেকর্ডিংটি বাজিয়ে শোনালেন। এতে স্পষ্টভাবে এসএইচও রাকেশ ভার্মার অযৌক্তিক মন্তব্য এবং রিপোর্ট নথিভুক্ত করতে অস্বীকৃতির প্রতিধ্বনি শোনা গেল। পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর ডিএম বিকাশ যাদব আবার মাইক্রোফোন তুলে কঠোরভাবে ঘোষণা করেন, আজ থেকে ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ ভার্মাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ধর্মের লোকদের এই বিভাগে কোনো স্থান নেই। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি পুলিশও নয়। হল করতালিতে ফেটে পড়ল। মিডিয়া ক্যামেরা চালু ছিল। ক্রমাগত হইচই শুরু হলো। ডিএমের সিদ্ধান্তকে সমর্থন করার জন্য বেশ কয়েকজন নেতা এগিয়ে এলেন। তারপর একজন সিনিয়র নেতা উঠে বললেন, অঞ্জনা ম্যাডামের মতো একজন সৎ অফিসার এই জেলার গর্ব। আপনি যে পদক্ষেপ নিয়েছেন তা পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বজায় রাখবে। মাইক্রোফোন হাতে নিয়ে অঞ্জনা রাঠোর বললেন, এই লড়াই কেবল একজন বয়স্ক রাস্তার বিক্রেতার জন্য ছিল না, এটি প্রতিটি দরিদ্র ব্যক্তির জন্য ছিল, যারা বছরের পর বছর ধরে নীরবে অন্যায় সহ্য করে আসছে। এখন কোনো দরিদ্রের ভয় পাওয়ার দরকার নেই। আইন সবার জন্য সমান। হল জুড়ে করতালি প্রতিধ্বনিত হলো। সভার পরপরই ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ ভার্মাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হলো। পুলিশ স্টেশন থেকে তাদের পাহারায় বের করে দেওয়া হয়। তাদের দুজনের মুখেই লজ্জা এবং রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। চলে যাওয়ার সময় অঞ্জনা রাঠোর সংবাদ মাধ্যমকে বললেন, আজ একটা নজির তৈরি হয়েছে। এখন জেলার কোনো দরিদ্র ব্যক্তি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে না। যে কেউ প্রজাসাধারণের উপর অত্যাচার করবে তার পরিণতি একই হবে। সেদিন থেকে পুরো জেলা আলোচনায় মুখরিত হয়ে ওঠে। এসপি ম্যাডাম এটা করেছিলেন। দরিদ্র গাড়ি চালকের চোখ অশ্রুতে ভরে ওঠে। কিন্তু এবার এই অশ্রু স্বস্তির ছিল, যন্ত্রণার নয়। আর অঞ্জনা রাঠোরের বাহসী কাজ জেলা জুড়ে একটি নতুন বার্তা পাঠিয়েছে, আইন সবার জন্য সমান। বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যত বেশি সম্ভব লাইক এবং শেয়ার করুন, এবং এই ধরনের আরও আকর্ষণীয় এবং শক্তিশালী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।